বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াত আমিরের। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি ইসলামী আন্দোলনের। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছে। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন। নিম্নকক্ষ বলেন, উচ্চ কক্ষ বলেন, সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও। মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত। প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার রিপোর্ট পর্যালোচনায় লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। যোগ দিয়েছেন জন হপকিন্স হাসপাতালের ডাক্তারও। চূড়ান্ত হতে পারে পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করে ইন্টেলিজেন্স এজেন্সি। মন্তব্য প্রেস সচিবের। ক্ষমতাসীনদের স্বার্থ দেখায় গণমানুষের হচ্ছে না সব গণমাধ্যম, মত বক্তাদের। চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাতে সালমে। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকারও বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় বসেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। আর এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। বোর্ডে রয়েছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 চিকিৎসক। এছাড়াও বাংলাদেশ থেকে যাওয়া 6 চিকিৎসক এবং বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও বোর্ডে উপস্থিত রয়েছেন। মেডিকেল বোর্ডের সভায় বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত হতে পারে। এদিকে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আলাদা কর্মসূচি থেকে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান দলটির অন্য নেতারা। বলেছেন সদিচ্ছা থাকলে 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। প্রায় 1 যুগ নির্বাসিত থাকার পর দেশের মাটিতে পা রেখেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার। প্রবাসী এই নেতার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ফাতেহা পাঠ ও দোয়া শেষে তিনি বলেন, সদিচ্ছা থাকলে বর্তমান সরকারের পক্ষে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি জিনগত সমস্যা। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। সকলে একসাথে হয়ে যেন আমরা
সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনারও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আলাদা অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতের নেতারা। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কর্মী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি জানান তিনি। আপনারা সর্বনাশ করলেন, এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, এটাকেই দিলেন আপনারা শেষ করে। সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। এদিকে সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনের জন্য ন্যূনতম যেসব অর্গানগুলো ইলেকশনে ইনভলভ হয়, গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে ধারণা আপাতত পেশ করেছে, আমি মনে করি এর চেয়ে আর লম্বা সময়ের মোটেই নেওয়া উচিত নয়। একই অনুষ্ঠানে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চান তিনি। স্থানীয় সরকারের প্রতিনিধিরা না থাকায় স্থানীয় সরকার কার্যত অকার্যকর, সেজন্য আমরা দাবি জানিয়েছি, যেটা এই সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া। শহীদের রক্তে ভেজা বাংলার মাটিতে আওয়ামী লীগ আবারও রাজনীতির সুযোগ পেলে পুরো জাতিকে তারা ধ্বংস করবে বলেও মন্তব্য করেন এই দুই নেতা। অবহেলিত করে রেখেছে। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেছেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই দিতে পারেনি, নতুন করে আশা দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, সংসদে নারীদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষণ করা উচিত হবে না। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আবারও বেগম জিয়ার চিকিৎসার খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় বসেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড, যে খবরটি আমরা একটু আগে দিয়েছিলাম, এবং ওই মেডিকেল বোর্ডের সভায় বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত হতে পারে। এদিকে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা ইতিমধ্যে জানি বেগম খালেদা জিয়া তিনি লন্ডনের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন এবং দীর্ঘ 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এই সপ্তাহ তার যে শরীরের বিভিন্ন রোগ রয়েছে সেগুলোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো আজ আসার কথা ছিল। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তারেক রহমান এবং ডাক্তার জোবাইদুর রহমান তাদের দুজনকে একসাথে হাসপাতালে প্রবেশ করতে, এবং আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই যে মেডিকেল বোর্ড যেটি বসার কথা রয়েছে সেটি বসেছে এবং এই মেডিকেল বোর্ডে আমেরিকা থেকে যুক্ত হচ্ছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 জন বিশেষজ্ঞ ডাক্তার, তারা ভার্চুয়ালি থাকবেন। পাশাপাশি একই সাথে যে লন্ডন ক্লিনিকের
জন তারা মোট 4 জন তারা রয়েছেন। একই সাথে যে বাংলাদেশ থেকে চিকিৎসক দল রয়েছেন সেই চিকিৎসক দলের 6 জন ডাক্তার রয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার 3 জন তারা মোট 4 জন তারা রয়েছেন। একই সাথে যে বাংলাদেশ থেকে চিকিৎসক দল রয়েছেন সেই চিকিৎসক দলের 6 জন ডাক্তার রয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। একই সাথে কিন্তু সেই বেগম জিয়ার কিন্তু ব্যক্তিগত চিকিৎসক যে দলের কিন্তু সদস্য রয়েছেন ডাক্তার জোবাইদুর রহমান, তিনিও রয়েছেন। আজকে যে ধারণা করছে যে 3 দেশীয় যে আমেরিকা, যুক্তরাজ্য এবং লন্ডনে যে 3 দেশীয় চিকিৎসকদের যে সমন্বয় যেটা হচ্ছে প্রায় 14 জন ডাক্তার আজই হয়তো তার দীর্ঘ 1 সপ্তাহ ব্যাপী চলমান যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো পর্যবেক্ষণ করে সেগুলো মনিটরিং করে হয়তো একটি সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে আসতে পারে যে তার লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি, এটা কি যুক্তরাজ্যে হবে নাকি যুক্তরাষ্ট্র হবে, এমন একটি সিদ্ধান্ত হয়তো আসতে পারে। এবং এই সিদ্ধান্তটি আজকে হয়তো আমরা হয়তো আরও আধা ঘন্টা পরে হয়তো আমরা জানতে পারবো। হয়তো তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সেই বিষয়ে হয়তো ব্রিফিং দেবেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু 2018 সালে কারাগারে যাওয়ার পরে প্রায় তিনি 2 বছর কারাগারে ছিলেন এবং এরপরে তিনি যখন বের হয়ে আসেন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে ডায়াবেটিস, হার্ট, হৃদরোগের চিকিৎসা প্লাস লিভার সিরোসিস কিন্তু তিনি ভুগছেন। এমনকি গত বছরে কিন্তু আমেরিকা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা কিন্তু তার যে লিভারের বিষয়টা নিয়ে কিন্তু তারা চিকিৎসা করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি হয়তো তাকে যুক্তরাজ্য, জার্মানি কিংবা আমেরিকা এই 3টির যে কোনো একটি দেশ হয়তো লিভার প্রতিস্থাপন করার মতো হয়তো সিদ্ধান্ত নিতে পারে। তবে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেইটাও কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। আপনারা জানেন যে বেগম জিয়া গত বুধবার তিনি লন্ডনে এসেছেন এবং এখানে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার যে পরিবার রয়েছেন দীর্ঘদিন পরে তার পুত্র এবং পুত্রবধূ এবং নাতিদের সান্নিধ্যে এসে কিন্তু তিনি বেশ মানসিকভাবে কিন্তু বেশ উৎফুল্ল রয়েছেন এবং কিছুটা হলেও ভালো রয়েছেন। তবে আমরা যে গত 1 সপ্তাহ ধরে যে তার রিপোর্টগুলো চলেছে এবং এসেছে সেগুলো বিষয়ে ডাক্তাররা ডাক্তাররা আমাদের জানাবেন। এবং একই সাথে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই যে দীর্ঘ সময় কিন্তু তাকে কিন্তু ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং আজ হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে যে মেডিকেল বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত কী হতে যাচ্ছে। বেগম জিয়া চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম লন্ডনে, যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। যাচ্ছে অন্য খবরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। হাসান ওয়ালির রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের, যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে 6টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুধবার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 25 থেকে 21, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা 100 আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। ম্যানেজ করতে পারে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে 21 বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না। জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই। এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার।
এই একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রস্তাব শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গত 15 বছরে আমাদের সাংবাদিকপত্রের মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স। বিজেপির একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি প্যাসিভালি ছিলেন, কি ভয়াবহ ভয়। তো আমার কাজটা কি হবে, ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো দেখা সবগুলোকে আমি কানেক্ট করি, যাতে আমরা ফিউচারে আর একটা প্যাসিভালি সিস্টেম না তৈরি হয়। গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। ক্ষমতাসীনদের স্বার্থ দেখায় গণমানুষের হচ্ছে না সব গণমাধ্যম। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে কথা বলেছেন বক্তারা। জানিয়েছেন বাক স্বাধীনতাহীন উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব, তাই গণমাধ্যমকে গণমানুষের করতে ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা পক্ষের হামলার শিকার হতে হবে, এ যেন একরকম মেনে নিয়েই কাজ করেন মাঠের সাংবাদিকরা। এরপরও নানা কারণে বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি এই পেশা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে ফের উঠে আসে এসব প্রসঙ্গ। ফ্যাসিবাদের জামানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক এই সেমিনারে বক্তারা তুলে ধরেন কিভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রের নানা অনুষঙ্গকে ব্যবহার করে ক্ষমতাসীনরা। শিকারী সাংবাদিকতার পরিসর অনেক বেশি বিস্তৃত। আমরা যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটা কি, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চান, ডিজিএফআই, এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম, কিন্তু 2010-12 সালের পর থেকে ডিজিএফআই, এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার এখতিয়ার আমাদের ছিল না। চাকরি হারানোর ভয় আছে। কথা বলার স্বাধীনতা যদি না থাকে তাহলে আসলে এই উন্নয়ন দিয়ে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। বাক প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা আসলে থাকে না। এ সময় বাক স্বাধীনতাহীন উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যম যেন কারো হাতিয়ার না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ক্ষমতাকে প্রশ্ন করার পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাংবাদিক না, সাংবাদিকতার সাথে জড়িত যারা আছে, এই প্রফেশনের সাথে জড়িত, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কালচারাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলো যখন উন্নত না হবে, কারেক্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইন করে এখান থেকে বের হতে পারবো না। আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলায়। অতএব আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন। সংবাদপত্রের স্বাধীনতার শত্রুকে রাষ্ট্র, এটা আমরা জানি, কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে। সংবাদপত্রের আরেকটা বড় শত্রু যা আছে সংবাদপত্রের মালিকেরা, সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে। পতন হয়েছে না বলা, ফেসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন।
গণমাধ্যমকে গণমানুষের করতে ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিহত করার আহ্বানও জানান বক্তারা। শিকারী সাংবাদিক যদি হয়, সে কাকে শিকার করে? আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য দূর হওয়ার কথা থাকলেও জাতিগত বিভেদ দূর হয়নি বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে এই অভিযোগ তোলেন বক্তারা। একসঙ্গে বৈষম্য বিরোধী লড়াই করলেও জাতিগত বিদ্বেষ দূর হয়নি এখনো। কথা ছিল আর কোনো বৈষম্যের চিহ্ন আমরা রাখবো না, আর কোনো আক্রমণের চিহ্ন আমরা রাখবো না। গণতন্ত্রের নির্মাণের যে প্রসঙ্গ, অসম্প্রদায় থেকে শুরু করে জাতিগত বিদ্বেষ যে দূরীকরণের প্রশ্ন, সেটা এখন অমীমাংসিত থেকে গেছে। নিজ দেশের ভেতরের শত্রুকে চিহ্নিত করতে পারলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বক্তারা। জুলাই অভ্যুত্থানেও এখানে কোনো ভেদাভেদ ছিল না, ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগে নিজের ঘরের শত্রুকে চিহ্নিত করেন, ঐক্য সংহতি এমনি দাঁড় হয়ে যাবে। বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি, জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এছাড়াও রাজপথে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকারও বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতির অনুসন্ধানে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে, ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন, বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনও ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে এখনও তা চড়ে আছে উচ্চ মূল্যেই। এদিকে দাম বৃদ্ধির পরও আবারও সংকটে পড়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। চালের বাজার কয়েক সপ্তাহ চড়া থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে রাজধানীতে। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, বিড়ি 28 কেজিতে 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মানভেদে নাজির শাইলের দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে মিনিকেটের দাম কমতির কোনো খবর নেই বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 79 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে মিলাররা মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করায় দাম কমছে। চালের বাজারের দাম ঊর্ধ্বগতি,
সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কেমরের দাম বাড়িয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি। কোনো অভাব নাই, কোনো কিছু নাই, তারপরও এই বাজার আসলে কিন্তু আমরা একদম হতাশ হয়ে যায়। বড় বড় মিল যারা আছে ওরা ধান একসাথে বেশি কিনে মজুত করে ফেললে অন্য ছোট মিলার যারা আছে ওরা পারছে না পাওয়ার কারণে ওরা বলতেছে যে ধানের অভাব। ইন্ডিয়ান মালটা যদি অ্যাভেলেবল হয় তখন হয়তো একটু কমে বিক্রি করতে পারবো বা কমে কিনতে পারবো। বাজারে বোতলজাত সয়াবিন তেল হাওয়া করে দিয়ে দাম বাড়িয়ে নেয়ার পর আবারও দাম বৃদ্ধির পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের পক্ষে ব্যবসায়ীদের যুক্তি, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, বেশি দামে তেল কেনার অভিযোগ ভোক্তারও। গায়ের দামে থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে, কিছু করার নাই, যেহেতু তেল পাই না আমাদের তো খেতেই হবে। খোলা সয়াবিনের বাজার সংকট থাকা কথা, ওই জায়গায় এখন সংকট দেখা যাচ্ছে ইনটেক তেলে। তারা কি করতেছে, আগের মালগুলো তারা আগে ভাগে স্টক সিন করে ফেলতেছে, যাতে করে যে নতুন যে রেটটা আসবে ওই হিসাবে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে। সিজনাল যে সবজিগুলো আছে সব আলহামদুলিল্লাহ ভালো। শীতকালীন হিসাবে মোটামুটি সব সবজি আমদানি আছে, থাকার কারণে সবজির দাম কম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ 90 টাকা আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।